কর্ম এই শব্দটা আমরা তো প্রায়ই শুনি তাই না? কিন্তু এর আসল মানে কি বা এটা ঠিক কিভাবে কাজ করে? আজকে আমরা এই কর্মের ধারণার একটু গভীরে যাব। আমাদের হাতে আছে দি এ টু জি অফ কর্মা বইয়ের কিছু নির্বাচিত অংশ। এর মূল কথাটা শুনতে কিন্তু বেশ সহজ লাগে। যা দেবেন তাই ফেরত পাবেন, মানে অনেকটা বুমেরাঙের মতো। আমাদের আজকের লক্ষ্য হল কর্মের মূল ধারণাটা বোঝা, এটা কিভাবে কাজ করে, আর মানে এই চক্র থেকে বেরোনোর কি কোনো পথ আছে? এই সব নিয়ে বইটা কি বলছে সেটা দেখা। হুম ব্যাপারটা আসলেই ওই বুমেরাং বা প্রতিধ্বনির মতোই। বইটাতে কর্মকে তো একটা সার্বজনীন নিয়ম হিসেবেই দেখাচ্ছে, অনেকটা ধরুন মহাকর্ষের মতো। মানে এটা সবার জন্য সব পরিস্থিতিতেই প্রযোজ্য, এর বাইরে আসলে কেউ নেই। আর এটা শুধু শাস্তি বা পুরস্কারের ব্যাপার নয়, কিন্তু তার চেয়েও বেশি এটা হলো কারণ আর ফলের একটা নিয়ম। মানে প্রত্যেক কারণের একটা ফল থাকবেই। কি এক জীবন পেরিয়েও সময় লেগে যেতে পারে, এটা একটু বুঝিয়ে বলবেন। হ্যাঁ, ঠিক। মানে ফলটা তাৎক্ষণিক দেখা না গেলেই যে কারণটা নেই তা তো নয়। বই অনুযায়ী এই প্রক্রিয়াটা কিন্তু জীবনের পরেও চলতে থাকে। শরীরটা হয়তো নষ্ট হয়ে গেল, কিন্তু আমাদের মন আর অহং, লেখক যাকে বলছেন মি, মানে মাইন্ড আর ইগোর সমষ্টি আর কি, আমাদের চিন্তা, ভাবনা, অনুভূতি, আমাদের আমি বোধ, সেটাই কর্মের ফল বা বলা ভালো সংস্কারগুলো বহন করে নিয়ে যায়। ও আচ্ছা। অতীতের কাজগুলোই আমাদের বর্তমান পরিস্থিতিটা তৈরি করে। আর এখন আমরা যা করছি, মানে বর্তমানের কর্ম, সেটা দিয়ে ভবিষ্যৎ তৈরি হচ্ছে। এই যে বললেন এক জীবন থেকে অন্য জীবনে বয়ে নিয়ে যাওয়া, বইটাতে বোধহয় শান্তি দেবী বা জেমস লাইনিঙ্গারের ঘটনার কথাও উল্লেখ আছে তাই না? হ্যাঁ হ্যাঁ, এই উদাহরণগুলো দেয়া হয়েছে, এগুলোকে সাধারণত পুনর্জন্মের সপক্ষে যুক্তি হিসেবে দেখানো হয়। মানে দাবি করা হয় যে এরা পূর্বজন্মের কথা মনে করতে পারতেন। বইটার দৃষ্টিকোণ থেকে দেখলে এগুলো কর্মের যে একটা ধারাবাহিকতা আছে, এক জীবন থেকে কর্মফল যে পরের জীবনে যায়, সেই ধারণাটাকে সমর্থন করে আর কি। বেশ ইন্টারেস্টিং। আচ্ছা, এই কর্মফল জমা হওয়া বা এর হিসাব রাখা, এই ব্যাপারে বইতে কিছু বলা আছে? মানে কিভাবে ট্র্যাক রাখা হয় এর? হ্যাঁ, অবশ্যই। উৎসের একটা বেশ গুরুত্বপূর্ণ ধারণা হলো, আমাদের জীবনটা কিন্তু শুধু এই বর্তমানের কাজের ফল নয়, বরং বলা যেতে পারে ৩টে আলাদা অ্যাকাউন্টের যোগফল। ভাবুন একটা বিরাট লেজারের মতো। প্রথমটা হলো সঞ্চিত কর্ম, মানে বহু জন্ম ধরে জমে থাকা সমস্ত কর্মের ভাণ্ডার। ও, অনেক দিনের হিসাব। ঠিক। তারপর দ্বিতীয়টা, সেটা হলো প্রারম্ভিক কর্মফল। এটা অনেকটা এই জীবনের শুরুতে পাওয়া একটা ওপেনিং ব্যালেন্সের মতো, আগের জীবন থেকে যা নিয়ে এসেছি আমরা। আচ্ছা আচ্ছা। আর তৃতীয়টা হলো বর্তমান কর্ম, মানে এই জীবনে আমরা যা করছি, আমাদের কারেন্ট অ্যাকাউন্ট আর কি। তার মানে দাঁড়াচ্ছে আমাদের এখনকার জীবনের যে পরিস্থিতি ভালো মন্দ যাই হোক না কেন, সেটা শুধু এই জন্মের কাজের ফল নয়, বরং ওই তিনটি হিসাব মিলিয়ে আসছে। বইটার ব্যাখ্যা অনুযায়ী একদম তাই। এই তিনটি হিসাব মিলেই আমাদের জীবনের নানা অভিজ্ঞতা তৈরি হয়। আর যখন এই জীবনটা শেষ হয়, তখন ওই প্রারম্ভিক আর বর্তমান কর্মের যে যোগফল, সেটা আবার সঞ্চিত কর্মের সাথে গিয়ে মেশে। আর সেটাই নাকি পরের জীবনের ভিত গড়ে দেয়। এই দৃষ্টিকোণ থেকে দেখলে জীবনের অনেক অপ্রত্যাশিত ঘটনা, ভালো বা মন্দ, সেগুলোর একটা ব্যাখ্যা পাওয়া যেতে পারে। বোঝা গেল। মানে কর্ম কিভাবে জমা হয় বা ফল দেয় তার একটা কাঠামো আছে। কিন্তু এই বোঝাটা নিয়ে সাধারণ মানুষ বাঁচবে কিভাবে? মানে দৈনন্দিন জীবনের প্রয়োগটা কি? বইটা কি কোনো পথের কথা বলে? বইটার মূল পরামর্শ হল সচেতনভাবে ভালো কাজ করে যাওয়া। এটা তো একটা দিক। আরেকটা দিক হলো, যখন কোনো খারাপ পরিস্থিতি আসে, তখন হতাশ না হয়ে বা অন্যকে দোষ না দিয়ে সেটাকে পুরনো কোনো ভুলের ফল হিসেবে গ্রহণ করা। লেখক এমনও বলছেন যে কেউ কেউ এতে হয়তো এক ধরনের শান্তিও পান, কারণ তারা ভাবেন যে এর মাধ্যমে পুরনো দেনা শোধ হচ্ছে, কর্মের বোঝাটা একটু হালকা হচ্ছে আর কি। কিন্তু এই মেনে নেওয়া বা বোঝা হালকা হওয়াতেই কি সব শেষ? নাকি এই কারণ আর ফলের যে চক্র, তা থেকে পুরোপুরি বেরোনোর কোনো রাস্তা আছে? মানে মুক্তি? এখানেই বইটার সবচেয়ে গভীর আলোচনাটা এসেছে। লেখক বলছেন, হ্যাঁ, কর্মফল থেকে সম্পূর্ণ মুক্তি বা যাকে মোক্ষ বলে, সেটা সম্ভব। আর এটা তখনই ঘটে যখন একজন মানুষ উপলব্ধি করে যে সে আসলে এই শরীর বা মন নয়, সে আসলে এক শাশ্বত শক্তি, আত্মা। বাহ! এই আত্ম উপলব্ধিটাই
নাকি সমস্ত অতীত কর্মের বাঁধন ছিঁড়ে ফেলতে পারে, মানে সঞ্চিত কর্মকে একেবারে ভস্ম করে দিতে পারে? এই অবস্থাকে বইতে কি নামে ডাকা হয়েছে? এই অবস্থায় যিনি পৌঁছান, বইটিতে তাকে কর্মযোগী বলা হচ্ছে। তিনি কাজ করেন ঠিকই, কিন্তু নিজেকে কর্তা ভাবেন না। মানে আমি করছি এই বোধটা থাকে না। তিনি মনে করেন তিনি কেবল ওই পরম শক্তির বা ঈশ্বরের হাতের একটা যন্ত্রমাত্র। জীবনটা তখন তার কাছে একটা খেলার মতো হয়ে যায়, একটা মহাজাগতিক নাটক। তার মানে তিনি একই সঙ্গে নাটকের অভিনেতা আবার দর্শকও, এরকম কিছু? অনেকটা সেরকমই বলা যেতে পারে। কর্মযোগী কাজ করেন, কিন্তু ফলের প্রতি কোনো আসক্তি থাকে না, নিরাসক্তভাবে। তিনি জীবনের খেলায় অংশ নেন, কিন্তু তার জয় পরাজয়, সুখ দুঃখ এগুলো তাকে বিচলিত করতে পারে না, কারণ তিনি জানেন তার আসল সত্তাটা এর থেকে আলাদা। তিনি যেন নাটকের মঞ্চে থেকেও দর্শকের আসনে বসে পুরোটা দেখছেন। তাহলে আলোচনার শেষে আমরা এটা বলতেই পারি যে কর্ম হলো কারণ আর ফলের একটা মৌলিক নিয়ম। এটা আমাদের জীবনকে প্রভাবিত করে, নিয়ন্ত্রণও করে বলা যায়। এই নিয়মটা বুঝতে পারলে জীবনের অনেক রহস্যের হয়তো একটা সমাধান মেলে। কিন্তু এর থেকেও বড় কথা হলো এই চক্রের ঊর্ধ্বে ওঠা সম্ভব আত্ম উপলব্ধির মাধ্যমে। একদম। বইটির মূল সুর তো এটাই, কর্মের নিয়ম জানাটা জরুরি, জীবনের পথে চলার জন্য দরকারি, কিন্তু চূড়ান্ত লক্ষ্য হল নিজেকে শরীর, মন আর কর্মফলের ঊর্ধ্বে যে আসল সত্তা, সেই আত্মা বা শক্তি হিসেবে চেনা। আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন হয়তো ভাবার জন্য রেখে যাওয়া যেতে পারে, যেটা বইটার দর্শন থেকেই উঠে আসছে। জীবনের এই যে নাটক, এতে কেবল অভিনেতা না হয়ে একই সঙ্গে দর্শক হওয়ার অভিজ্ঞতাটা, মানে নিজের কাজ আর তার ফলাফলকে একেবারে নিরাসক্তভাবে দেখতে পারা, সেটা আসলে ঠিক কেমন হতে পারে?